জনতার তুমুল আন্দোলনের মুখে ২ বছর আগে ক্ষমতা ছেড়ে শ্রীলঙ্কা থেকে পালাতে বাধ্য হয়েছিলেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজপক্ষে। সেই রাজপক্ষে পরিবারই ফের দেশটির ক্ষমতায় ফিরতে ফোন দিচ্ছে। সংবাদ মাধ্যম বিবিসি জানায়, শ্রীলঙ্কায় আগামী ২১শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন। এতে অন্তত ৩৯ জন প্রার্থী অংশ নিচ্ছেন। তাদের মধ্যে আছেন মাহিন্দা রাজাপক্ষের ছেলে নামাল রাজাপক্ষ। নামাল নিজেকে পরিবর্তনের দূত হিসেবে উপস্থাপন করছেন, কিন্তু অনেকেই নামালের প্রার্থিতাকে তার বিতর্কিত পরিবারের ক্ষমতায় ফিরে আসার প্রচেষ্টা হিসেবে দেখছেন। নামাল রাজাপক্ষের নির্বাচনী প্রচারণাও তার বাবা চাচাদের উত্তরাধিকারীকেই প্রাধান্য দিচ্ছে। দলীয়ভাবে তারা মাহিন্দা ও গোতাবায়া রাজপক্ষকে গুরুত্বপূর্ণ ও ইতিবাচক চরিত্রে উপস্থাপন করছেন। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই নির্বাচনে প্রার্থী হলেও মূলত আগামী ২০২৯ সালের নির্বাচনই তাদের লক্ষ্য। ৫ বছর পরে নির্বাচনের জন্যই প্রস্তুতির জন্য তারা এবার ভোটে দাঁড়াচ্ছেন। ২০২২ সালে মাঝামাঝি সময়ে সেই বিক্ষোভে শ্রীলঙ্কা জুড়ে কয়েক লাখ মানুষ আন্দোলনে নামে। আন্দোলনকারীদের পদত্যাগের আহ্বানকে উপেক্ষা করেছিলেন গোতাবায়া রাজপক্ষে। যদিও জনগণের ক্ষোভ কমাতে তার বড় ভাই মাহিন্দা রাজাপক্ষের প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দিয়েছিলেন। কয়েক মাস ধরে চলা এই বিক্ষোভকে সিংহলি ভাষায় বলা হয় আরাগালয়, যার অর্থ সংগ্রাম। এই আন্দোলন জুলাইয়ের চূড়ান্ত পরিণতি পায়। তীব্র আন্দোলনের মুখে গোতাবায়া অপমানজনক পতন হয়েছিল। Последние 3 десятилетия мы впервые проводим столь масштабные учения на море. রাশিয়ার সক্রিয় সেনা সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর এ নিয়ে তৃতীয় দফায় সেনা বাড়ানোর নির্দেশ দিলেন রুশ প্রেসিডেন্ট। বার্তা সংস্থা রয়টার্স জানায়, ভ্লাদিমির পুতিন সেনাবাহিনীর ১,৮০,০০০ সদস্য বাড়িয়ে ১৫ লাখ সক্রিয় সেনা রাখার নির্দেশ দিয়েছেন। স্থানীয় সময় সোমবার ক্রেমলিনের ওয়েবসাইটে প্রকাশিত এক আদেশে পুতিন সশস্ত্র বাহিনীর সামগ্রিক আকার ২৩,৮০,০০০-এ উন্নীত করার নির্দেশ দিয়েছেন। এর মধ্যে ১৫ লাখ থাকবে সক্রিয় সেনা। সামরিক থিঙ্ক ট্যাঙ্ক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ IISS এর বরাতে রয়টার্স জানায়, সদস্য সংখ্যা বৃদ্ধির ফলে সক্রিয় সেনাবাহিনীর দিক থেকে চীনের পরেই থাকবে রাশিয়া। একই সঙ্গে যুক্তরাষ্ট্র এবং ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী হবে দেশটির। রুশ পার্লামেন্টের নিম্নকক্ষের প্রতিরক্ষা কমিটির চেয়ারম্যান আন্দ্রেই কার্তাপোলভ বলেছেন, আন্তর্জাতিক পরিস্থিতি ও আমাদের সাবেক বিদেশি অংশীদারদের আচরণের সঙ্গে সামঞ্জস্য রেখে সশস্ত্র বাহিনীকে ঢেলে সাজানোর পরিকল্পনার অংশ হিসেবে সেনার সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে। বিশেষ করে উত্তর পশ্চিমাঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এখন নতুন কাঠামো ও সামরিক ইউনিট গঠন করা দরকার। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের সামরিক অভিযান শুরুর পর থেকে পুতিন তৃতীয়বারের মতো সেনাবাহিনীর সংখ্যা বাড়ানোর নির্দেশ দিলেন। সে বছর সেপ্টেম্বর ও অক্টোবর মাসে ৩ লাখেরও বেশি সেনা বাড়িয়েছিল রাশিয়া। ভারতের জম্মু ও কাশ্মীরে বিধানসভার ৯০টি নির্বাচনী এলাকার মধ্যে ২৪টিতে আজ বুধবার প্রথম দফার ভোট অনুষ্ঠিত হচ্ছে। ভোট গ্রহণ করা হচ্ছে ব্যালট পেপারের মাধ্যমে। ভারতীয় সংবাদ মাধ্যম NDTV জানিয়েছে, সর্বশেষ ২০১৪ সালে জম্মু ও কাশ্মীরে বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ ১ দশক পর আজ আবার ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন জম্মু ও কাশ্মীরের বাসিন্দারা। ২০১৯ সালে কাশ্মীরকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়া ৩৭০ অনুচ্ছেদ বাতিল করার পর এটি প্রথম ভোট। ফলে এবারই প্রথম কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে জম্মু ও কাশ্মীরের বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বিজেপি, কংগ্রেস, ন্যাশনাল কনফারেন্স, PDP সহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে এই নির্বাচনে ৯০৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জনসমর্থনের দিক থেকে সবচেয়ে এগিয়ে আছে মেহবুবা মুফতির পিপলস ডেমোক্রেটিক পার্টি। তবে এবারের নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে নিষিদ্ধ ঘোষিত জামায়াত ইসলামী এবারের নির্বাচনে প্রবেশ করেছে। তারা কিছু প্রার্থীকে সমর্থন জানিয়েছে। প্রথম পর্বের নির্বাচনে দক্ষিণ কাশ্মীরের ৪ জেলা পুলওয়ামা, কুলগাম, অনন্তনাগ ও শোপিয়ানের ১৬টি এবং জম্মুর চন্দ্রভাগা উপত্যকার জেলা ডোডা, কিস্তওয়ার ও রামবনের ৮টি বিধানসভা আসনে ভোট গ্রহণ হবে। এদিকে দক্ষিণ কাশ্মীরের শ্রীগুফওয়ারা বিজবেহারা নির্বাচনী এলাকায় মেহবুবা মুফতির মেয়ে ইলতিজা মুফতি প্রথমবারের মতো বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৩৭ বছর বয়সী ইলতিজার বিরুদ্ধে লড়ছেন ন্যাশনাল কনফারেন্সের বশির আহমেদ শাহ এবং বিজেপির সোফি ইউসুফ।
জম্মু ও কাশ্মীরে আগামী 25 সেপ্টেম্বর দ্বিতীয় দফায় 26 আসনে এবং 1 অক্টোবর তৃতীয় তথা শেষ দফায় 40 আসনে ভোট গ্রহণ হবে। ভোট গণনা হবে আগামী 8 অক্টোবর। তাইওয়ানের কাছ থেকে 5000 পেজার কিনেছিল লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ, কিন্তু সেগুলো হিজবুল্লাহর কাছে হস্তান্তরের আগেই পেজারগুলোর ভেতরে বিস্ফোরক ভরে রাখে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। দুটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গতকাল মঙ্গলবার হিজবুল্লাহর যোদ্ধাদের কাছে থাকা পেজার বিস্ফোরণে অন্তত 9 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 2800 জনের মতো। আহতদের মধ্যে হিজবুল্লাহ সদস্য, মেডিকেল কর্মী এবং ইরানের রাষ্ট্রদূত রয়েছেন। এই বিস্ফোরণ হয়েছে লেবানন জুড়ে, বিশেষত দক্ষিণ লেবাননের হিজবুল্লাহ ঘাঁটিগুলোতে। এ হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে হিজবুল্লাহ। ইসরায়েল এখন পর্যন্ত এ হামলার ব্যাপারে কোনো মন্তব্য করেনি, তবে কয়েকটি সূত্র জানিয়েছে ইসরায়েল কয়েক মাস ধরে এই পরিকল্পনা করেছে। লেবাননের একটি শীর্ষ নিরাপত্তা সূত্র জানিয়েছে তাইওয়ানের গোল্ড অ্যাপোলো কোম্পানির তৈরি 5000 পেজার অর্ডার দেয় হিজবুল্লাহ। এসব পেজার এ বছরের শুরুতে লেবাননে আনা হয়। AP924 মডেলের এই পেজারগুলো অন্যান্য পেজারের মতো টেক্সট বার্তা গ্রহণ করে এবং প্রদর্শন করতে পারে, তবে ফোন কল করতে পারে না। সূত্রটি আরও জানায়, ইসরায়েলিদের নজরদারি এড়াতে চলতি বছরের শুরুর দিকে এই পেজারগুলো ব্যবহার শুরু করে হিজবুল্লাহ, তবে উৎপাদন স্তরেই এসব পেজার পরিবর্তন করে দেয় মোসাদ। সূত্রের দেওয়া তথ্য মতে মোসাদ এই ডিভাইসগুলোর মধ্যে একটি বোর্ড ঢুকিয়ে দেয়, যার মধ্যে বিস্ফোরক উপাদান ছিল। একটি কোড গ্রহণ করলে সেটি সক্রিয় হয়ে বিস্ফোরণ ঘটায়। এমনকি একটি কোডের মেসেজ পাঠানোর মাধ্যমে একসঙ্গে 3000 পেজার বিস্ফোরিত হয়। আরেকটি সূত্র জানিয়েছে প্রতিটি পেজারে প্রায় 3 গ্রাম বিস্ফোরক ছিল, কিন্তু কোনো স্ক্যানারেই এটি ধরা পড়েনি। এ ব্যাপারে ইসরায়েল কিংবা গোল্ড অ্যাপোলো কেউই মন্তব্য করতে রাজি হয়নি। ইন্দো প্যাসিফিক এলাকায় চীনের আধিপত্য কমাতে এবং নিজেদের বিশেষ বাহিনী মোতায়েন করতে এবার নতুন কৌশলে হাঁটছে আমেরিকা। জাহাজ বিরোধী অস্ত্র যাতে সহজে পাওয়া যায় এবং তা যেন প্রচুর পরিমাণে এক জায়গায় থাকে, সেজন্য এক জায়গায় জমা করে অস্ত্রাগার বানানোর চিন্তা করছে দেশটি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। ইউক্রেনে রুশ হামলার পর থেকেই মূলত নতুন এই দর্শনের দিকে ঝুঁকেছে আমেরিকা। এতে তারা ভাবছে কিভাবে কম খরচে বেশি অস্ত্র পাওয়া যায়। চীনকে টেক্কা দিতে চীনের মতোই হাঁটতে চাইছে আমেরিকা। এজন্য কম দামে পাওয়া যাবে এমন অস্ত্র প্রস্তুত রাখা হচ্ছে। চীন এখন এমন সব জাহাজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সমাহার করছে যা দ্রুত আক্রমণ করতে পারে, এমনকি এগুলো সহজেই হাতের কাছে পাওয়া যায়, খরচও কম। তবে এ ব্যাপারে দুই দেশের প্রতিরক্ষা দপ্তরের কাছে জানতে চাওয়া হলে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর মধ্যেই কম খরচে বানানো যায় এমন বোমার পরীক্ষা চালিয়েছে আমেরিকা। এটি খুব দ্রুত চলমান বস্তুকে শনাক্ত করতে পারে এমন হাজারো বোমা চাইছেন আমেরিকার সামরিক বাহিনীর ইন্দো প্যাসিফিকের দায়িত্বে থাকা কর্মকর্তারা। এই বোমার নাম কুইক সিঙ্ক। এর আগেই চীন জাহাজ বিরোধী অস্ত্র বানিয়ে রেখেছে। এ বছর এশিয়ায় বেশ জোরে সোরেই নেমেছে মার্কিন প্রশাসন। কুইক সিঙ্ক নামের এই বিশেষ জাহাজ বিরোধী বোমা ছাড়াও বেশ কিছু সরঞ্জাম মোতায়েন করেছে তারা। এর মধ্যে গত এপ্রিলে তারা এশিয়ায় বসায় নতুন টাইফুন মোবাইল মিসাইল ব্যাটারি। এটি খুব দ্রুত সমুদ্রযানকে টার্গেট করতে পারে, বানাতেও বেশি খরচ হয়নি। এই সরঞ্জাম বসানো হয় ফিলিপাইন্সে। এশিয়ার জন্য আগামী 5 বছরে 8 শতাধিক SM-6 ক্ষেপণাস্ত্র কিনতে চাইছে আমেরিকা। যদিও এ ব্যাপারে প্রতিরক্ষা বিভাগ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এছাড়া কয়েক হাজার তোমাহক এবং তারও বেশি JDAM ক্ষেপণাস্ত্র বানানো শুরু হয়েছে। ইন্দো প্যাসিফিক এলাকায় চীনের খেলাটা হচ্ছে পশ্চিম প্যাসিফিকে আমেরিকার নৌবাহিনীকে এগিয়ে যেতে না দেওয়া। এ কারণে আমেরিকাও পরিকল্পনায় নতুনত্ব আনতে চাইছে।